তাহলে মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমরা গেল ৩-৪ দিন ধরেই দেখছি, বিশেষ করে ওসমান হাদির মৃত্যু, তার খুনিদের একবার শোনা যাচ্ছে এক ধরনের ন্যারেটিভ ভারতে পালিয়ে গিয়েছে, এক সময় শোনা যাচ্ছে যে না, ট্রেস করা যাচ্ছে না, এই ধরনের বিভিন্ন বিষয় থেকে, এবং ভারতের প্রতি বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর বৃহৎ অংশের যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে ভারতকে নিয়ে, সন্দেহ যে একদম পুরোপুরি মানুষ বিশ্বাস করছে তা না, ভারতকে যে একজন বাংলাদেশের মানুষ পুরোটাই শত্রু মনে করে তা নয়, কিন্তু ভারত যে ভেতরে ভেতরে শত্রুতা করতে পারে এই ধরনের যে সন্দেহ তৈরি হয়েছে বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে, এই সব কিছু মিলিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে এতটা টানাপোড়েন চলেনি। আমরা যদি কূটনৈতিক ভাষায় বলি, 4 দিনে দুইবার করে উভয় দেশ তাদের বাংলাদেশে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে। এটির কূটনীতির ভাষায় বলে সামন, মানে হাজির হওয়ার আদেশ, এবং এটি তখনই করে যখন অভিযোগ থাকে যে কোনো দেশ আর এক দেশের প্রতি যদি কাজ করে। সেখান থেকে এই ধরনের ঘটনা ঘটছে, একটু উত্তেজনা দেখা যাচ্ছে, এবং অনেকে মনে করেন যে ইটস এ কাইন্ড অফ ডিপ্লোম্যাটিক ওয়ার। আমরা আজকের বিষয় বাংলাদেশ ভারত উত্তেজনা, ও সেই সঙ্গে আগামী 25 তারিখ 17 বছর পরে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ফিরছেন, তার বিষয়টিও থাকছে। বাংলাদেশ ভারত উত্তেজনা ও তারেক রহমানের আগমন, এটি আমাদের বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত কর্নেল জগলুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সিনিয়র সাংবাদিক এস এম রাশিদুল হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এস এম রাশিদুল ইসলাম। আমরা শিরোনাম দেখে আলোচনা শুরু করব। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ। ভালো ভোটের মাধ্যমে ইসি খারাপ নির্বাচনের অপবাদ ঘোচাতে চায়, মন্তব্য সিইসির। বললেন ব্যর্থ হওয়ার সুযোগ নেই। দেড় যুগের নির্বাচন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিকভাবে উদযাপনের পরিকল্পনা, নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব। 30 দিনের মধ্যে হাদি হত্যার বিচারে ইনকিলাব মঞ্চের আলটিমেটাম। সরকারের ব্যর্থতাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অভিযোগ মির্জা ফখরুলের। এবং র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। 21 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য। শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের যুক্ত হতে পারেন। আমি একটু জগলুল হাসানকে দিয়ে শুরু করতে চাই। আমি যে কথাগুলো বলছিলাম যে উভয় পক্ষই তাদের কূটনীতিকদেরকে ডাকছেন, তাদের নিযুক্ত সেখানে ঢাকার নিযুক্ত যে ভারতীয় হাইকমিশনার তাকে ডাকা হয়েছে। আমি একটি বিষয় বলতে চাই, সেটি হলো যে বাংলাদেশে গত 1-1.5 বছর যাবৎ, বিশেষ করে গত বছরের 5ই আগস্টের পর থেকে কিন্তু পলিটিক্যাল আনরেস্ট চলছে বাংলাদেশের মানুষ এক ধরনের অভ্যুত্থান বা বিপ্লব ঘটিয়েছে। বৃহৎ জনগোষ্ঠী এবং একটি ক্ষমতাসীন সরকার দীর্ঘ সময়ে তাদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি, খুন, গুম, সব ধরনের অভিযোগের সঙ্গে যুক্ত হয়েছে। তারা এই আন্দোলনকে ঘিরে একদম ছাত্র জনতার 1400 জনকে খুন করেছে তারা, সোজা কথায়, এবং দেশের মধ্যে তারা অ্যানার্কি শুরু করেছে, যেটি তারা সামলাতে পারেনি, এবং 3টি নির্বাচন তারা করেনি। এই সরকারের এই অভ্যুত্থানের মাধ্যমে, রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে পতনের পর থেকে একটি দেশে এক ধরনের উত্তেজনা, এক ধরনের আনস্টেবিলিটি থাকে। ভারত বাংলাদেশের সর্ববৃহৎ বন্ধু, এই কথাটি 17 বছরের 1700 বারের চেয়েও বেশি আমরা বলেছি, তারাও বলেছেন। তো ভারতের কাছ থেকে আসলে আমরা কি আশা করতে পারতাম বা করা উচিত ছিল, আর আসলে আমরা কি দেখতে পাচ্ছি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এবং একই সাথে আমি বৈশাখী টিভির জিরো আওয়ারে যারা দর্শক আছেন এবং যারা এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে কথা বলার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য।
তো আপনি বাংলাদেশ ভারত সম্পর্কের যে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বললেন, তার আগে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে বাংলাদেশ ভারত রিলেশনের একটা হিস্ট্রিক্যাল কনটেক্সট আছে, রাজনৈতিক কনটেক্সট আছে, এবং আপনার ধর্মীয় এবং সাংস্কৃতিক একটা ফ্যাক্টর আছে, এবং আরও যেগুলো আছে আছে যেটা নিয়ে আমি মেনলি হাইলাইট করব, এগুলো তো রিলেটেড ফ্যাক্টর আর কি আমাদের দুই দেশের রিলেশনের ক্ষেত্রে। কারণ এখানে একজন সনাতন ধর্মীর কারো কিছু হলে ওইখানে আনরেস্ট হয়, ওখানে হলে এখানে এক ধরনের আনরেস্ট হয়, এগুলো ফ্যাক্টর আছে। বাট সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আপনার জিও পলিটিক্যাল বা জিও স্ট্র্যাটেজিক ফ্যাক্টর এবং ইন্ডিয়ান ফরেন পলিসি। তো ইন্ডিয়ান ফরেন পলিসি যখন করা হয় নেহেরুর সময়, নেহেরু ডক্ট্রিন বা যেটা চাণক্য নীতিতে করা হয়েছিল, নেহেরুরও না আসলে, তারা চাণক্য থেকে নেহেরু ডক্ট্রিনে প্রথমে ছিল, যদিও সরে এসেছে, যে স্ট্যাবিলিটি অফ ইন্ডিয়া ডিপেন্ডস অন ইনস্ট্যাবিলিটি অফ দ্য নেইবার্স, যেটা নরসীমা রাওয়ার সময় ওরা এটা সফেন করেছে, এবং আস্তে আস্তে তারা পার্শ্ববর্তী দেশগুলোর প্রতি একটু মানে সংবেদনশীল হওয়ার চেষ্টা করেছে। বাট তারপরেও একটা স্ট্র্যাটেজিক কালচার মানে এক দশক বা দুই দশকে এরকম হঠাৎ করে চেঞ্জ হয় না আর কি। হ্যাঁ, তো এই বাংলাদেশ হচ্ছে আপনি ধরেন ইন্ডিয়ান ওশন সেন্ট্রিক যে পাওয়ার স্ট্রাগল ইন্ডিয়া, চায়না এবং ইউএসএ, সেইখানে একটা ভাইটাল ফ্যাক্টর বা জিও পলিটিক্যাল বা জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট একটা ফিচার। যেমন ধরেন আপনি চায়নার যদি স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট অফ ইন্ডিয়া এই পলিসি ধরেন, তাহলে বাংলাদেশের যে স্ট্রং পয়েন্ট অফ ভিউটাই তার। হ্যাঁ, যেমন ধরেন যে ওদিকে উত্তর কোরিয়া আছে, মায়ানমার আছে, বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা হলে ইন্ডিয়া স্ট্র্যাটেজিক্যালি এনসার্কেলড হয়ে গেল, তাই না? আবার ধরেন যে ইন্ডিয়া এটা চায়না, যে চায়না এটা করুক, বাংলাদেশে যদি সে একটা স্ট্রং বেস বা তার একই গভর্নমেন্ট বা আগে যেটা ছিল গত 17 বছর আপনারা দেখেছেন, যেটা 40 বছরের প্ল্যান ছিল, শোনা যায় যে এখানে একটা তার পাপেট সরকার বা তার কিনে একটা গভর্নমেন্ট এখানে করা। ভারত, হ্যাঁ, মানে আমাদের দেশে যেটা আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট সরকার যেটা করেছিল আর কি, ভারতের সমস্ত জিও স্ট্র্যাটেজিক বা অন্যান্য ইন্টারেস্ট যা আছে সার্ভ করছিল, এবং বলা এরকম স্টেটমেন্টও আছে যে ভারত হচ্ছে আমাদের হাজব্যান্ড এবং আমরা ওয়াইফ, বা ভারতকে যা দিয়েছি এটা ফ্যাসিস্ট শেখ হাসিনার স্টেটমেন্ট, তারা সারা জীবনেও ভুলবে না। তো ইন্ডিয়ার স্বার্থ হচ্ছে এই বাংলাদেশ যেহেতু গেটওয়ে টু ইন্ডিয়া, এইখানে একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, এখানে যদি তাদের মানে একটা অনুগত বা একটা পাপেট সরকার থাকে, তাহলে কি হবে যে তাদের যে ইন্ডিয়ান ওশন সেন্ট্রিক যে জিও স্ট্র্যাটেজিক অবজেক্টিভ আছে সেটা অ্যাচিভ করা বা সেটা কন্টেইন করা বা সেটাকে প্রমোট করতে তাদের সুবিধা হবে। এখন গত জুলাই অভ্যুত্থান বলেন বা জুলাই বিপ্লব বলেন, সেটার মাধ্যমে সেই সিচুয়েশনটা তাদের সব প্ল্যান ভেস্তে গেছে আর কি। তো এই অবস্থায় তারা একটু কি করবে, মানে ধরেন যে ডোমেস্টিক পলিটিক্স সবসময়ই রিমেন্স হোস্টেস টু দ্য রিজিওনাল অর ইন্টারন্যাশনাল পলিটিক্স বা পাওয়ার, যারা গ্লোবাল পাওয়ার বা রিজিওনাল পাওয়ার থাকে তারা নিয়ন্ত্রণ করে। এটা হলো আমাদের অভ্যন্তরীণ পলিটিক্সে আমাদের মানুষের মধ্যে ভোটের আকাঙ্ক্ষা ছিল, আমাদের যে সরকারটি ছিল সেই সরকার। এখানে তো আমরা ইন্ডিয়াকে আমরা পারিপার্শ্বিকভাবে হয়তো বলি, কিন্তু আমরা তো ইন্ডিয়ার সাথে গিয়ে খোঁচাখুচির কোনো কিছু নাই, বরং ইন্ডিয়ার সাথে তো আমাদের বন্ধুত্বের, কিন্তু ইন্ডিয়া প্রথমেই যে যাকে এখান থেকে জনগণ বের করে দিল তাকে আশ্রয় দিয়ে দিল। হ্যাঁ, তাকে আশ্রয় দিল। তারপরে আপনি ধরেন যে যারা এখানে বিভিন্ন অপরাধ, রাজনৈতিকভাবে যারা অপরাধী তাদেরকে আশ্রয় দিয়েছে, যারা সামরিক হায়ারার্কি যারা অফিসার ছিল, জেনারেল ছিল, যারা এই শেখ হাসিনা সরকার বা ফ্যাসিস্ট সরকারকে এদেশে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য কাজ করে, হাই অফিসিয়াল, তাদেরকে তারা আশ্রয় দিয়েছে। এবং এই হাদিকে তাদেরকে কি চাকরি দিবে তারা ওখানে ইন্ডিয়ান আর্মিতে? চাকরি ধরেন যে এখানে কনস্পিরেসি করা, গন্ডগোল করে, এটা ওয়ান সর্ট অফ চাকরি আর কি। হ্যাঁ, অফিসিয়াল কি বলে জব এন্টারটেনমেন্ট বা ওগুলো না থাকলেও কাজ তো তাদের পক্ষে করে। সেনা সদস্য তার নিজের দেশেই করাপশন করে থাকে, অন্য দেশে যে কি করবে না, ওই দেশের পারপাস তারা সার্ভ করেছে। দে ওয়ার এজেন্ট টু দ্যাট কান্ট্রি অর সাম অর্গানাইজেশন, সেটা আমি বলছি না, সেটা আমরা ভেতর থেকে দেখেছি। এবং তাদেরকে সেখানে সেফ এক্সিট দেওয়া হয়েছে এবং তারা সেখানে সেফলি আছে, এবং ওখানে বসে তারা এই দেশে যাতে তাদের ওই স্বার্থ, তাদের ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিস্ট যে পার্টি ছিল সেই পার্টির স্বার্থ যাতে এখানে আবার রিস্টাবলিশ হয় বা
তাদের যে একটা ড্যামেজ বা একটা ডেড টানেলে তারা ঢুকেছে সেটা তারা যাতে রিকভার করে আবার আসতে পারে সেই ধরনের চক্রান্ত তারা করে যাচ্ছে। সেটার মধ্যে একটা হচ্ছে নির্বাচন পেছানো, বা এই দেশে আবার একটা গণ্ডগোল করে যদি অন্য ধরনের একটা সরকার গঠন করে আবার যদি তাদেরকে দিয়ে একটা ভোট বা নির্বাচনে তাদেরকে আনানো যায়, তাহলে তাদের একটা ধরেন যে রিহ্যাবিলিটেশন হতে পারে, এই ধরনের চিন্তা। যদিও এটা খুব দুরূহী সন্ধি বা দুঃস্বপ্ন আমি বলবো এই সময়ে। দুরভিসন্ধি তো অবশ্যই, হ্যাঁ, তবে but তারা তারা তো যে এটা ছাড়বে এটা যে না। একটা দুঃস্বপ্নে তারা মনে হয় বোঝার তাদের বোঝার ভুল আছে, বাট তারা তো চেষ্টা করবেই, তাই না? এবং চেষ্টা করছেও তারা। আপনি ধরেন যে একটা সময় দেখা গিয়েছিল যে একটা খবরও আপনারা দেখেছেন, সেনাবাহিনী থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে এক মেজর সাহেব, বসুন্ধরায়। তার ওয়াইফ, এগুলো শোনা গিয়েছে। তারপরে হাদি যে খুন হলো, তার যে হত্যাকারী সেও ওই দেশে গিয়েছে। সো তারা এটাকে হারবার করছে এবং এখানে ক্রাইম করে বা তাদের অবজেক্টিভ অনুযায়ী কিছু কাজ করে আবার ওই পারে যে সেফ এক্সিট নিয়ে এবং সেখানে সেফ হ্যাভেনে থাকা এবং সেখানে আবার ঠান্ডা মাথায় কাজ করা। তো ভারতকে গত 17 বছরে যে রিয়ালিটিস, যে বাইল্যাটারাল রিলেশন শুধু দুটো কান্ট্রির সরকারের মধ্যে, সরকার মানে না, আসলে একটা দলের সাথে একটা একটা দলের দেশ। সাথে, দেন দে হ্যাড বিন ইন পাওয়ার, সেই জন্যই বলছি একটা পার্টির সাথে বা সরকারের সাথে যদি একটা দেশের সরকারের রিলেশন ভালো হয়, তার মানেই যে জনগণের সাথে জনগণের ভালো রিলেশন হবে বা দুইটা দেশের ভালো রিলেশন হবে, এটা চিন্তা করার কোনো অবকাশ নেই। কারণ এখন কমিউনিকেশনের যুগ। ওই দেশের একজন সিটিজেনের সাথে আমি কানেক্টেড, স্টেট আমাকে পারমিশন না দিলেও এখন ভিসা লাগে না কানেক্টেড হতে। আমি আপনাকে আরেকটি বিষয় নিয়ে আসবো। এখন আমি হ্যাঁ, রাশিদুল আচ্ছা, ইসলামকে ঠিক আছে, জানতে চাই বলেন। যে বিষয়টি আমি একটু বলতে শুরু করেছিলাম। ইন্ডিয়াতে, দিল্লিতে তো আমি সেখানে তো সরকার ফেলে দেওয়ার মতো কোনো আনরেস্ট পরিস্থিতি নাই। তো সেখানে হঠাৎ করে এই হিন্দুত্ববাদীরা, এখানে তো ওসমান হাদিকে গুলি করে মারা হয়েছে এবং বিভিন্ন দিক থেকে দেখা যাচ্ছে যে সেই খুনিকেও বা ভারতে চলে গিয়েছে। এই জায়গা থেকে এক ধরনের ইমোশনাল জায়গা থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে ইন্ডিয়ান হাই কমিশন দিকে আমরা যাত্রা করব বা কথা বলবো। এটা আমাদের ভেতরে তাদের একটা আনরেস্ট অবস্থা আছে, সেখান থেকেও কিন্তু অনেকটা তারা রিকনসিলেশন করছে, এই যে রাজনীতিবিদরা কথা বলেছিল। কিন্তু ইন্ডিয়ার ভিতরে এই হিন্দুত্ববাদীরা হঠাৎ করে কোথায় চলে আসলো এবং এমনভাবে চলে গেল যেটি আমরা আমাদের উপদেষ্টার কাছ থেকে শুনলাম যে বাংলাদেশ হাউসটি খুব ভিতরে, একদম ডিপ্লোম্যাটিক ভিতরে। তো ওখানে মানে ওখানে কেউ যেতে না দিলে এরা কিন্তু যেতে পারতো না। এই ধরনের এই আন্দোলন কি, এটা কি ইন্ডিয়ার সরকারি করছে নাকি না? মানে আমার সন্দেহ লাগছে আর কি। ধন্যবাদ। নাকি স্বতঃস্ফূর্তই তারা বাংলাদেশ, এটা তো বাংলাদেশের আমাদের যে ফরেন অ্যাডভাইজার উনি তো বলেছেন যে ইন্ডিয়ান সরকারের মানে সায় না থাকলে, মদত না থাকলে ওই জায়গা পর্যন্ত যাওয়ার কথা না। দেখুন, এই যে ভারত বিরোধী মনোভাব বাংলাদেশে এখন আমরা যেটি দেখছি, এটাকে কেন্দ্র করেই তো আসলে ভারতেও আমরা এটা দেখছি। ভারত বিরোধী মনোভাব কেন বাংলাদেশে তৈরি হলো, বিশেষ করে আমাদের যারা তরুণ প্রজন্ম, এটার তো কারণ রয়েছে। আপনি গত 15-16 বছর আমরা যদি 3টি নির্বাচন দেখি, দেশে গুম খুন বাংলাদেশে যদি দেখি, সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে ভারতের এক ধরনের মানে পরিচ্ছন্ন এক ধরনের সমর্থন ছিল। ভারত 2014 সালের নির্বাচনে কি হয়েছিল, আপনি একজন রাজনৈতিক রিপোর্টার হিসেবে আপনি দেখেছেন। সে সময় আমরা দেখেছি যে ভারতের একজন ফরেন সেক্রেটারি উনি এসেছেন এবং দুটি নির্বাচনের সময় এসেছেন। হ্যাঁ, এবং আমি বলতে চাই যে এতে কি হয়েছে যে বাংলাদেশের মানুষের তো ভোটাধিকার হনন করা হয়েছে। এবং 24 এর নির্বাচনের সময় বাংলাদেশে ভোট দিতে পারি না, দলের চেয়ারম্যানকে নিয়ে গিয়েছেন এবং এই দেশের মানুষের মনে এক ধরনের ধারণা তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে যে এটা ভারতের কারণে বাংলাদেশে এই ভোট ছাড়া গণতন্ত্র হরণ করা হয়েছে। আরেকটি বিষয় দেখুন যে 5 আগস্টের পরে যদি আপনি দেখেন যে ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে ওখানকার মিডিয়ার যে আচরণ, বক্তব্য, বিবৃতি, প্রচারণা, সবগুলো কিন্তু এক ধরনের প্রোপাগান্ডা এবং বাংলাদেশ বিরোধী প্রচারণা, মিথ্যা প্রচারণা, বাংলাদেশে এক ধরনের অস্থিরতা তৈরি করার এক ধরনের নিচু মানের। সেখানে কোনো যুক্তি নেই, কোনো মানে ভারত যে এত বড় দেশ, আমরা গণতান্ত্রিক দেশ বলি, আমরা কত কিছু বলি যে ভারতে এপিজে আব্দুল কালামের মতো এত বড় প্রেসিডেন্ট, ভারতের মহাত্মা গান্ধী, সেটাই বললাম যে একেবারে মিথ্যা প্রোপাগান্ডা, যেটি একেবারে অসত্য ছিল, লোয়ার ক্লাসের অসত্য ছিল। এবং আপনি যেটি বলছেন যে এই
আপনার হচ্ছে দিল্লিতে হচ্ছে ডিপ্লোম্যাটিক জোনে একেবারে নিরাপত্তা বেষ্টনী যে জায়গা, সেখানে কিভাবে এই হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো তারা কিভাবে প্রতিবাদ করলো। এখন বিষয়টি দেখেন যে এটা কিন্তু প্রথম না, এর আগেও কিন্তু এরকম প্রতিবাদ ওনারা বিভিন্ন জায়গায় করেছে বাংলাদেশের এই যে হাই কমিশনের সামনে। এখন বিষয়টা হচ্ছে যে দেখুন শান্ত ভাই, কোনো দেশের বলবো যে ফরেন পলিসি বা সেটা যদি মানে আমি বলছি যে অতিমাত্রায় জাতীয়তাবাদের নামে উগ্রপন্থা বা যারা ধর্মীয় অন্ধ তাদের সেই মতবাদের দ্বারা যদি নিয়ন্ত্রিত হয়, সেখানে কিন্তু আসলে আপনি যেটি বলছিলেন যে শুভবুদ্ধি বা হচ্ছে একটা যুক্তির মানে যুক্তি নির্ভর যে আপনার যে কি বলে যে ফরেন পলিসি, সেগুলো আশা করাটা আসলেই কঠিন হয়ে যায়। আরেকটি বিষয় দেখুন যে আমি তারপরেও বলবো যে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমি মনে করি যে এটা স্বাভাবিক হয়ে যাবে এবং আমরা দেশপ্রেমিক আমরা সেটা মনে করি, কারণ ভারত বৃহৎ রাষ্ট্র, তাদের অনেক দিনের স্বাভাবিক হয়ে যাবে। এবং আরেকটু বলি, দেখেন শান্ত ভাই, ভারত কিন্তু আমাদের হচ্ছে শুধু নেইবারিং বড় একটা দেশ না, আমাদের কিন্তু যদি অর্থনৈতিক বা বাণিজ্যিক সম্পর্কের জায়গাটি দেখেন, সেটি কিন্তু ভারতের সাথে অনেক। ভারত থেকে আমরা প্রায় প্রতি বছর 14 থেকে 15 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করি, ওনাদের ওখানে আমরা কিন্তু প্রায় 2 বিলিয়ন ডলারের পণ্য হচ্ছে রপ্তানি করি। আমি বলছি এই যে আমাদের যে ইকোনমিক রিলেশন, এটা কিন্তু হঠাৎ করে ভেঙে ফেলা যায় না। ইকোনমিক রিলেশন বা বাণিজ্যিক রিলেশন এমন একটা রিজন আপনি কিন্তু চাইলেই কালকে নষ্ট করে ফেলতে পারেন। কিন্তু মানে আমার মনে হচ্ছে যে এটা ব্রেকডাউনে ভারতের বেশি প্রোঅ্যাক্টিভ, মানে অনেকগুলো সেটা জগলুল ভাই যেটি বলছিল যে আমরা ভারতের দেখেছি গত 15-16 বছর বাংলাদেশের একটি রাজনৈতিক দল এবং ওই সময় যে সরকার ছিল তাদের সঙ্গেই বেসিক্যালি সম্পর্কটা ছিল, বাংলাদেশের মানুষের সাথে জনগণের সাথে যে সম্পর্কটা, সেটা তো আমরা 5 তারিখের পরে দেখেছি। যিনি বাংলাদেশের ফ্যাসিজমের জনক, যিনি উনি সহ ওনার দলের যারা মানে অন্যরকম অন্যায় করেছে, অপরাধ করেছে, বাংলাদেশের মানুষ তারা সবাই পালিয়ে গেছে। এবং শেখ হাসিনা মানে দিল্লিতে বসেই প্রতিদিন হচ্ছে আপনাকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং হচ্ছে আমি বলবো যে এই যে অরাজকতা তৈরি, শেখ হাসিনা তো চাচ্ছে অরাজকতা তৈরি করতে। এবং বাংলাদেশের পক্ষ থেকে বারবার কিন্তু সরকারের পক্ষ থেকে ইন্ডিয়াকে অনুরোধ জানানো হয়েছে যে শেখ হাসিনা যাতে এই বক্তব্য বিবৃতি যাতে না দিতে পারে, কিন্তু সেটা কিন্তু ইন্ডিয়ান সরকার রেসপন্স করে নেয়। জগলুল হাসানের কাছে আসতে চাই, এই যে রাশিদুল ইসলাম যেটি বললেন, ভারতকে আমি ভারতের সমালোচনা করার সময় কিন্তু বারবারই ভারতকে আমি সেভাবেই চিন্তা করি যে অনেক বড় দেশ, এখানে অনেক বড় বড় মনীষী হয়েছে, ভারতের যে সমাজ ব্যবস্থা সামাজিক জায়গাটা অনেক ম্যাচিউরড আমাদের চেয়ে। সেখানে ভারত কি গত 1-1.5 বছর যাবৎ তাদের যে ফরেন পলিসি বাংলাদেশের কাছে, এটি অনেকটা ওই ছোট বাচ্চাদের মোয়ার মতো আহ্লাদ বা বালখিল্য মনে হচ্ছে না, যে শেখ হাসিনাকেই রাখতে হবে বা এদেরকেই, সে যেখানে এই মহিলাটি বাংলাদেশে 1400 মানুষকে গুলি করে মেরে ফেলছে এবং এইটা জাতিসংঘের রিপোর্টে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে এবং সেই বিচারটি এখন করতেই হবে, কারণ আমরা যেহেতু জাতিসংঘে সাইন করা। বাংলাদেশের সাথে ভারতেরই একমাত্র বন্দি বিনিময় চুক্তি আছে, তারপরও তারা বসে আছেন এই ফিউজিটিভ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে নিয়ে। এরপরও যে ভারতের এই আহ্লাদটা কেন, মানে কি কারণে? আচ্ছা, যেটা আমি আগে বলার চেষ্টা করছিলাম, তো আপনি ওনার কাছে গিয়েছিলেন, তো আপনার প্রশ্ন থেকে আসছি যে ভারত একটা বৃহৎ দেশ, বৃহৎ প্রতিবেশী এবং লার্জেস্ট ডেমোক্রেসি, তার আচরণ দায়িত্বশীল হওয়া উচিত। হ্যাঁ, যেটা নিয়ে আমাদের মানে এখনকার পরিস্থিতিতে তার রেসপন্স যেটা হচ্ছে, সেটা কতটুকু ম্যাচিউরড রেসপন্স হচ্ছে বা বৃহৎ প্রতিবেশী হিসাবে কতটুকু হচ্ছে, সেটা হচ্ছে প্রশ্ন। তো যেটা হচ্ছে গত 15 বছরে যেটা হচ্ছে স্টেট টু স্টেট রিলেশনের চেয়ে আপনি ধরেন যে এদেশের জনগণ তাদের সাফারিং বা তাদের ভিতরে যে ক্ষোভ, বঞ্চনা, গণতান্ত্রিক অধিকার তারা পাচ্ছে না, রাতে ভোট হচ্ছে, ভোটের অধিকার তাদের হরণ করা হচ্ছে, তাদের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে সব কিছু, পত্রিকা বলেন, তারপরে আপনার মিডিয়া, অন্যান্য টিভি এগুলো বলেন, সব কিছুকে একটা নিয়ন্ত্রিত বা এবং খুন যেগুলো দেখা যাচ্ছে, সেনাবাহিনীর ভিতরেও সেনাবাহিনীর অফিসারকেও মানে আপনার গুম করা হয়েছে, যেটা হিস্ট্রিতে আর কখনো ছিল না। এই ধরনের ফ্যাক্টরগুলোর কারণে কিন্তু মানে ওই স্টেট টু স্টেট রিলেশনের চেয়ে ভারতের প্রতি এদেশের জনগণের যে একটা বিতৃষ্ণা, তাদের সাফারিংয়ের কারণ যে ফ্যাসিস্ট সরকার, সেই সরকারকে সহায়তা দিচ্ছে হচ্ছে পার্শ্ববর্তী দেশ, যেটা এ দেশের জনগণ আশা করে না। তার কাছ থেকে আরও বেশি দায়িত্বশীল আচরণ আশা করে যে এখানে যদি জনগণের উপর ওরকম কোনো চাপিয়ে দেওয়া বা ওরকম ফ্যাসিস্ট কোনো সরকার থাকে, ভারত সেখানে আরও দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করবে। কিন্তু
এটা তো এই আমাদের জুলাই মানে অভ্যুত্থানের আগে তো করেইনি 17 বছর। ইভেন জুলাই অভ্যুত্থানের পরেও আপনি দেখেন যে কথাটা বলছিলাম যে ডোমেস্টিক পলিটিক্স সবসময় রিমেন্স হোস্টেজ টু রিজিওনাল অ্যান্ড গ্লোবাল পাওয়ার, এটা কোভার্টলি থাকে। মানে এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। হ্যাঁ, জিওগ্রাফিক্যালি বা জিও স্ট্র্যাটেজিক্যালি যদি পার্শ্ববর্তী দেশ থাকে সবসময় সেটার উপর একটা মানে সতর্কতা বা একটা নজর থাকেই, বা তাদের স্বার্থের পরিপন্থী যাতে কোনো কিছু না হয় সে ধরনের একটা অবজারভেশন থাকে, কিন্তু এটা কোভার্ট থাকে। কিন্তু আপনি 5ই আগস্টে আপনি দেখেন কি হয়েছে, সেনা প্রধান পর্যন্ত ডিপ্লোম্যাটিক অ্যারেনা ক্রস করে স্টেটমেন্ট দিচ্ছে। তারা বলছে নির্বাচিত সরকারের সাথে তারা ডিপ্লোম্যাটিক্যালি, এ ধরনের কথাগুলো কিন্তু এত অ্যাগ্রেসিভ ওয়েতে বলার কথা না, যেটা একটা ডিপ্লোম্যাটিক কালচারের বাইরে আর কি, তাই না? তো সেই ধরনের একটা আচরণ তারা করছে, যেটা তারপরে ধরেন যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং অন্যান্য সামরিক উচ্চ সেখানে বসে হাসান মাহমুদ প্রোগ্রাম এবং করছেন অনেক রাজনৈতিক নেতাদের সাথে, এবং বাংলাদেশের বিরুদ্ধে একটা মানে ধরেন যে গোপনভাবে হোক বা প্রকাশ্যভাবে হোক, দুই ধরনের কর্মকাণ্ডই হচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু সেই যে আমি বলবো 17 বছরে যে একটা ভারত বিদ্বেষী মনোভাব দেশের জনগণের ভিতরে প্রথিত হয়েছিল, সেটাকে কিন্তু আরও উস্কানি দেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। কারণ জনগণ চেয়েছিল এই দেশে যেন আর ওরকম ফ্যাসিবাদ না আসে, এই দেশে যেন এরকম মানুষের অধিকার হরণকারী সরকার আর না থাকতে পারে ক্ষমতায়। ভারত সেই সরকারকে যদি আবার এখানে প্রতিষ্ঠিত করতে চায়, বা সেই সরকারকে আনার জন্য এখানে যদি আবার এরকম ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট করে সেই রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু গত 17 বছরে যে একটা ক্ষোভ এই দেশের জনগণের হয়েছিল সেটা কিন্তু আরো ঘনীভূত হবে। এটা ভারতকে দায়িত্বশীলতার সাথে বিষয়টা বিবেচনা করতে হবে। এবং এটা কিন্তু জুলাই অভ্যুত্থানের ভিতরে একটা বড় একটা ট্রুথ কিন্তু তারা দেখেছে যে শুধু স্টেট টু স্টেট রিলেশন থাকলেই হয় না, জনগণকে থাকতে হয়। এবং জনগণ কিন্তু দেখিয়ে দিয়েছে যে আপনারা যতই সমর্থন করেন, আমরা যদি সমর্থন না করি তাহলে থাকতে পারবে না। একটা বিরতির পরে আমি আবার এই বিষয়টি কানেক্ট করব যে শহীদ হাদির জানাজা কি ভারত বুঝতে পারে কিনা জানাজা দেখে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। জহুরুল হাসান, যে কথাটি বলছিলাম যে ওসমান হাদি গুলিবিদ্ধ হলো। ওসমান হাদি খুব অল্প সময়ের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিল এবং তিনি আধিপত্যবাদের বিরুদ্ধেই বলতেন এবং সরাসরি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলতেন। কিন্তু তার কথার মধ্যে এটা ছিল যে সে ভারতের সাথে অবশ্যই সম্পর্ক থাকবে আমাদের, আমরাও বন্ধু, ভারতও বন্ধু, আমাদেরকে ভারত বন্ধু হিসেবে সম্পর্ক নেবেন। সে কখনো ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। ভারতের যে আধিপত্যবাদ আমাদের উপরে অন্যায়, সেটির বিরুদ্ধে বলতো। ওসমান হাদির মৃত্যুর পরে যে জানাজা হলো, তার সেই জানাজা থেকে বাংলাদেশের জনগণ কোনো মেসেজ দিয়েছে কিনা, বা ভারত কি তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ থেকে, ডিপ্লোম্যাটিক এক্সপিরিয়েন্স থেকে কোনো মেসেজ পাওয়ার কথা কিনা, তারা কি বোঝে কিনা? ধন্যবাদ। এই হাদির জানাজায় যে জনসমুদ্র হয়েছে সেটা আগে একবার হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জাতীয়তাবাদের কথা বলতেন, সেটা ওই পাকিস্তানের প্রতি নতজানুও না, ভারতের প্রতি ওই নতজানু মানে রাজনীতি বা রাজনৈতিক দর্শন বা পলিটিক্যাল ফিলোসফি না, সেটা ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। এবং হাদিও তেমনই, হাদিও সেই একই লাইনেই কথা বলতো। তো এখন এই হাদির এই অপমৃত্যু, বা যেটা বলবো আর কি, যে খুব দুঃখজনক ঘটনা, যে এরকম একটা উদীয়মান রাজনৈতিক নেতাকে যেভাবে খুন করা হয়েছে। এবং আপনি কি মনে করেন না যে এই যে জনসমুদ্র বা এত জনসমাগম, এদের ভিতরে একটা সেন্টিমেন্ট কাজ করেছে, সেটা এই টিপিক্যাল যে হত্যার রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি, এবং এই খুন আওয়ামীপন্থীরা বা ফ্যাসিস্টের স্পেন্সার বা তাদের সহযোগীরা কেউ করেছে কিনা, এবং সেই খুনি যখন ভারতে যে আশ্রয় নিয়েছে শোনা যাচ্ছে, তখন কিন্তু এই সেন্টিমেন্টটা বা এই জনসমাগমের পেছনে কিন্তু আপনার ভারত বিরোধী একটা মনোভাবও যে সুপ্তভাবে আছে না আছে, এটা কিন্তু চিন্তা না করার কোনো অবকাশ নেই। তো সব কিছু মিলিয়েই কিন্তু এই জনসমাগমটা হয়েছে। হাদিকে কিন্তু আপনি কোনো রকম
প্রমিনেন্ট পলিটিক্যাল লিডার বা ইকোনমিক আইকন বা ওরকম কোনো কিছুই আপনি কালচারাল কোনো কিছুই আপনি বলতে পারবেন না। সে এই দেশের কথা বলেছে, বাংলাদেশি জাতীয়তার কথা বলেছে এবং নতজানু পররাষ্ট্রনীতি যাতে না হয়, যেটা বিগত ফ্যাসিস্ট আমলে হয়েছে, সেটার বিরুদ্ধে সে কথা বলেছে। এবং এই মানুষের যে এই জনসমাগম, এটাতে কিন্তু একটা বিগ মেসেজ আছে। আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্স যারা করে তাদেরও, যেমন যারা আমাদের একটা গোষ্ঠী আছে যারা পাকিস্তানপন্থী রাজনীতি করে, আর আওয়ামী লীগ বা ফ্যাসিস্টেরা আছে ভারতের নতজানু রাজনীতি করে, এই দুই এন্টিটির প্রতি কিন্তু একটা মেসেজ আছে যে আপনারা এরকম নতজানুরা পররাষ্ট্রনীতি বা রাজনীতি এটা পরিহার করে শুধু বাংলাদেশ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের নিয়ে চিন্তা করা, বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতি, সেটাই কিন্তু করা উচিত। এই মেসেজটা যদি পার্শ্ববর্তী দেশ এখনও বুঝতে যদি মানে তাদের অসুবিধা হয়, তাহলে কিন্তু গত 17 বছরে যেভাবে একটা জনবিদ্বেষ আমাদের সেই পার্শ্ববর্তী দেশের প্রতি হয়েছিল, এটা অনাকাঙ্ক্ষিত অবশ্যই এবং দুঃখজনক। সেটা কিন্তু আমি বারবার বলছি যে এই বিষয়টাও কিন্তু কগনিজেন্সে তাদের নেওয়ার মানে প্রয়োজন আছে। এবং আমি আশা করব যে সমস্ত অপরাধী সেই দেশে আশ্রয় নিয়েছে এবং এই যে হাদিরকে যারা শ্যুট করেছে তারা যদি ওই পারে যেয়ে থাকে, তাহলে অবিলম্বে তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করলেই কিন্তু এই সেন্টিমেন্টটা খুবটা প্রশমিত হবে। দিস ইজ এ মেসেজ। এটা কি ভারতের জন্য রাজনৈতিকভাবে এবং জিওপলিটিক্যালি যে ভারত আরো বিভিন্ন বড় জায়গার থেকে এক ধরনের বাধার মুখে আছে, তারাও তো জিওপলিটিক্যালি বিভিন্ন চীন এবং আমেরিকার কাছ থেকে এক ধরনের, এবং পাকিস্তান, সেখান থেকে রাশেদুল ইসলাম, আপনি কি মনে করেন যে আসলে ভারতের ডিপ্লোম্যাটিক জায়গাটায় তাদের কি ভাবা উচিত কিনা? ডেফিনেটলি ভাবা উচিত। আপনি যদি আমরা যে হাদির কথা বলছিলাম, আপনি যদি হাদির বক্তব্যগুলো অ্যানালিসিস করেন, দেখবেন যে হাদি কিন্তু ভারতের যে আধিপত্যবাদ এর বিরুদ্ধে কিন্তু বেশি কথা বলেছেন। এবং হাদিকে কিন্তু দেখা যাচ্ছে ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে একজন নেতা ছিলেন। এবং আমি এনডিটিভির ওদের একটি টক শো দেখছিলাম, সেখানে কিন্তু ভারতেরই একজন ডিপ্লোম্যাট উনি বলার চেষ্টা করলেন যে হাদি বেসিক্যালি এন্টি ইন্ডিয়ান একটা মুখ ছিল ওখানে। আমি বলছি যে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে হাদির যে এই শব্দটি নিয়ে কিন্তু ওই যে জেনজি যারা তারা এক ধরনের কথা বলেন যে এন্টি ইন্ডিয়ান, এই শব্দটিও ইন্ডিয়ান হেজিমনির একটা শব্দ, যে তাদের বিপরীত কথাটাও আমরা ইন্ডিয়া শব্দটা রাখবো, বরঞ্চ এই শব্দটিকে অনেকে বদলাতে বলে যে প্রো বাংলাদেশ। আমি বলছি যে এটা কিন্তু ইন্ডিয়ান একজন ডিপ্লোম্যাটের বলার চেষ্টা করছেন, আমি আপনাকে বলছি না, কিন্তু এই শব্দগুলোও তারা এইভাবে সুকৌশলে আমাদের, আমি বলছি যে ওনারা যদি এইভাবে বোঝেন যে হাদি হচ্ছে বারবার ভারতীয় আধিপত্য বিরোধীর কথা বলেছেন, এবং সেটা যদি তার রাজনীতি হয়, সেই রকম একজন তরুণ রাজনীতিবিদের মৃত্যুর পরে তার জানা যায়, আপনি যেটি বলছেন যে অনেক মানুষ হয়েছে বাংলাদেশের আপামার সব রাজনৈতিক মতাদর্শ ভুলে দলের পক্ষে সেখানে এত জমায়েত হওয়া সম্ভব না। আপনি যেটি বলছিলেন এই যে বাংলাদেশের মানুষের যে মনোভাব, বাংলাদেশের মানুষের এই যে দর্শন, যে দৃষ্টিভঙ্গি, এটাকে ভারতকে অবশ্যই বুঝতে হবে। আরেকটি জিনিস আমি বলি যে আমি আগে যেটি বলার চেষ্টা করছিলাম যে আমরা ভারতের সঙ্গে তো যুদ্ধ চাই না, বা আমরা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ চাই, হ্যাঁ হাদিও চাই নাই, আমরা বন্ধুত্ব সুলভ সম্পর্ক চাই। আর যেটি ভারত আমাদের পাশের একটি বড় রাষ্ট্র, আমরা যদি তাদের ভাষায় বলি যে দাদাগিরি, যেটি আমরা দাদাগিরি চাই না, আমরা চাই বন্ধু সুলভ সম্পর্ক। এবং আপনি যদি দেখেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক যেমন রাখার প্রয়োজন রয়েছে, ভারতও কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আপনি যদি বাণিজ্যিক দিকটি দেখেন, এবং আপনি যদি দেখেন যে ভারতের যে রেমিটেন্স ইনকাম হয়, এই রেমিটেন্স ইনকামের দিক থেকে সম্ভবত বাংলাদেশ হচ্ছে তাদের থার্ড লার্জেস্ট কান্ট্রি, যেখান থেকে সম্ভবত থার্ড বা সেকেন্ড যেটাই হোক। আমি বলছি এই যে আমি বলছি যে ভারতের সাথে আমাদের যেমন সম্পর্ক রাখার প্রয়োজন রয়েছে, ভারতেরও কিন্তু আমাদের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন রয়েছে। আমি মনে করি যে ভারত সেই মনোভাবটা বাংলাদেশের মানুষের মনোভাব বুঝবে, এবং আমি বলছি যে বন্ধুসুলভ সম্পর্কের বা বন্ধুসুলভ মনোভাব নিয়ে এগিয়ে আসবে। কারণ হচ্ছে এখানে যুদ্ধ তো বাংলাদেশ, এবং আপনি যদি দেখেন যে আজকে বাংলাদেশের অর্থ উপদেষ্টা উনি একটি চমৎকার কথা বলেছেন যে আমরা বাইরে যেটি দেখছি হয়তো বাস্তবে সরকারের ভিতরে এরকম না, আমরা এই সম্পর্কটা এতটা খারাপের দিকে যাই নাই, এবং সম্পর্কের উন্নয়নের চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান,
উনি কিন্তু আমি দেখেছি যে ওনার যদি বক্তৃতা বিবৃতি দেখেন উনি কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কটা উন্নয়ন ঘটাতে চেয়েছেন, কিন্তু আমরা গত যে 15-16 মাস যদি দেখেন আসলে কিন্তু ভারতের জায়গা থেকে এরকম এক ধরনের প্রোঅ্যাক্টিভ যে একটা ভূমিকা, যে একটা রেজিম চলে গেছে, এই নতুন একটা রেজিম আসছে, এটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়ন সেটা আমরা দেখি নাই। তবে আমরা আশা করতে চাই ভারত তাদের মানে বন্ধুসুলভ সম্পর্ক নিয়ে আমাদের সাথে এগিয়ে আসবে। আমি আর একটি বিষয় জুগলুল হাসান আপনাকে একটু এই কথায় আনতে চাই, সেটি হলো যে ওসমান হাদিকে নিয়ে বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে একমাত্র ইন্ডিয়ান যে মিডিয়া তারা বারবারই বলেছেন যে রেডিক্যাল লিডার বা রেডিক্যাল স্টুডেন্ট, অর্থাৎ তার মনে হচ্ছে যে বাংলাদেশের সবাই মৌলবাদী হয়ে গিয়েছে। সেটাই তো বলার চেষ্টা করছে। হ্যাঁ, এবং কিন্তু ভারত ছাড়া আর সবগুলো দেশ তাকে এই জুলাই আপরাইজিংয়ের অন্যতম জনপ্রিয় নেতা হিসেবেই বলা হচ্ছে। এখন এর মধ্যে একটি ঘটনা ঘটেছে, সেটি হলো যে খালিস্তান স্বাধীনতার যে নেতা পান্নু, আমি পুরো নামটা গুরপত সিং পান্নু সম্ভবত, সে ওসমান হাদিকে শহীদ আখ্যা দিয়ে সে বরঞ্চ ওসমান হাদির আদর্শ নিয়ে কথা বলা শুরু করেছে এবং সেই প্রথম বলেছে যে এখন আমরা ভারতের খালিস্তানকে স্বাধীন করব এবং সেভেন সিস্টারকে স্বাধীন করব। তো আমরা তো গুরপত সিংয়ের পক্ষেও না, আমরা তার কথার প্রতি সমর্থন জানাই না, কিন্তু এবং অলরেডি 5টি দেশে শিখরা সেখানকার ভারতীয় হাই কমিশন ঘেরাও করেছে। এটাকে ভারত কিভাবে দেখবে? আমরা বলি না আমাদের শিখে তাদের এই খালিস্তান ইয়ের সাথেও আমাদের যোগাযোগ নাই, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই জায়গাটিকে আপনি কি ব্যাখ্যা দেবেন? না, ধরেন যেটা হচ্ছে যে আপনি হাদির যে জনসমাগম, হাদির যে জানাজা যেটা হয়েছিল সেটা কিন্তু একটা যে মেসেজ যেটা যে হাদি এখন ওই অ্যান্টি ইন্ডিয়ান বলেন, আমি অ্যান্টি ইন্ডিয়ান বলবো না, আমি বলবো যে আধিপত্যবাদ বিরোধী আর কি, সেটাই বলবো। সেটা ভারত হোক বা অন্য কোনো, আমরা প্রো বাংলাদেশ, আমার বাংলাদেশ জাতীয়তাবাদের পক্ষে, যেটাই বলেন, তো জাতীয়তাবাদের কথা বলেন বা আধিপত্যবাদ বিরোধী, এটা তো সবসময়ই আমরা একটা পজিটিভ টার্মে যে কোনো দেশই আপনি বলেন যে অন্য একটা দেশের আধিপত্য এখন এইভাবে মেনে নিতে পারবে না, ঠিক আছে? তো হাদি যে মেসেজটা দিয়েছিল বা তার বিভিন্ন পলিটিক্যাল কর্মকাণ্ডে সেখানে একটা স্ট্রং মেসেজ এই আধিপত্যবাদ বিরোধী ছিল। এখন সেটার কারণেই যদি সে খুন হয়ে থাকে তাহলে তার জানা যায় যে জনসমাগম হয়েছে, তাহলে কিন্তু বুঝতে হবে ভারতে সবাই সমর্থন দিয়েছে, যে বিগ সেগমেন্ট অফ দ্য পপুলেশন যারা এই হাদির যে অ্যাপ্রোচটা সেটাকে সাপোর্ট করেছে এবং তার পক্ষে দাঁড়িয়েছে, তার জন্যই এত লোকজন এসেছে। এখন যদি পার্শ্ববর্তী দেশ যদি এটাকে ওই র্যাডিক্যাল বা অন্য কিছু বলে প্রচার করার চেষ্টা করে আর কি, এটা কি ধোপে টিকবে? ওই যেটা বললাম যে তাদেরও কিন্তু ভালনারেবিলিটি আছে, তাই না? আমরা তাও একটা নেশন আর কি, ভারত কিন্তু ইজ নট এ নেশন, গ্রুপ অফ স্টেটস, আপনাকে বুঝতে হবে, গ্রুপ অফ স্টেটস। খালিস্তানের কথা যেটা বললেন, এরা শিখ, কিন্তু এরা কিন্তু অনেক দিন ধরে আন্দোলন করেছিল। ইন্দিরা গান্ধী কি নৃশংস সেটাই। তো এই ধরনের আধিপত্যবাদের এগেনস্টে যখন এরকম জনসমর্থন বা কি বলে মতামত বলেন বা জনশক্তি যখন দাঁড়াবে, তখন কিন্তু তাদের ওই যারা সাপ্রেস তারাও কিন্তু তখন সেটা থেকে ইনফ্লুয়েসড হতে পারে। এবং এর বিরুদ্ধে যদি ভারত আবার নেগেটিভ একটা অবস্থান নেয়, তাহলে ওই যে খালিস্তানের কথা যেটা বললেন, সেখানে এক ধরনের উত্তেজনা ক্রিয়েট হতে পারে। সেভেন সিস্টার আছে সেখানে হতে পারে, তারপরে আপনি ধরেন যে কাশ্মীর আছে সেখানেও হতে পারে, চীন সীমান্তে আছে, অরুণাচল আছে, সব জায়গাতেই এটা হতে পারে। কারণ ওই আধিপত্যবাদের পক্ষে বা এটাই রাইট, এটা যখন পার্শ্ববর্তী দেশ বা ভারত যেটা এস্টাবলিশ করার চেষ্টা করবে, তখন তাদের সেই সুপ্ত ক্ষোভে কিন্তু তখন এটা আবার ইগনাইট হবে। এবং এটাও ভারতকে চিন্তা করতে হবে, খালিস্তানের এই উদাহরণ যেটা আপনি দিলেন। তো আর যেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ রিলেশনে আমি একটু বলি আর কি, প্রসঙ্গটা এসেছিল, আমরা খুব মনে করি যে ভারতকে আমার খুব দরকার আর কি, হ্যাঁ, কিন্তু জিও স্ট্র্যাটেজিক্যালি ভারতের বাংলাদেশকে বেশি দরকার। একটা কারণ হচ্ছে ভারতের যে ইন্ডিয়ান ওশন সেন্ট্রিক যে জিও স্ট্র্যাটেজি আছে, এইটা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে তার একটা অবস্থান বা বাংলাদেশের একটা ফ্রেন্ডশিপ রিলেশন তার দরকার। সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে ভারতের যে ইন্ডিয়ান ওশন পলিসি, সে চিন্তা করে যে দিস শুড বি
দ্য ব্যাকইয়ার্ড অফ ইন্ডিয়া। ভারত মানে ইন্ডিয়ান ওশান শুড বি রিয়েলি ইন্ডিয়ান ওশান। এখানে চীন যে এবং ইউএসের যে একটা ডমিনেন্স আছে, চীন তার এই ধরেন যে কালাদান বা ওদিক মায়ানমার পর্যন্ত যে সে তার ইকোনমিক জোন এবং ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড মিলিটারি বেজেস করেছে, সেগুলো দিয়ে সেই ইন্ডিয়ান ওশানে একটা আধিপত্য বাংলাদেশ পর্যন্ত চলে আসলে তো ভারতের ভূগোলে চলে গেল। ইন্ডিয়ান ওশান ইজ ইম্পর্টেন্ট। এটা কিন্তু 1880 সালেই এটি মহান বলে গিয়েছিলেন যে হুএভার উইল কন্ট্রোল দ্য ইন্ডিয়ান ওশান হি উইল কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড ইকোনমি। কেন? এখানে 6টা চ্যানেল আছে যেটাতে ওয়ার্ল্ডের 80% র ম্যাটেরিয়াল মানে জাহাজ এবং প্লেন যায়। তো এটাকে নিয়ন্ত্রণ করলে এবং এখানে হচ্ছে যে লার্জেস্ট পপুলেশন এবং বিগেস্ট মার্কেট, গ্রোয়িং ইকোনমি যেহেতু, হ্যাঁ, তো এই জন্যে উনি আগে এটা করেছিলেন, মানে এই কী বলে ভবিষ্যৎবাণীটা করে গিয়েছিলেন। এটা ইন্ডিয়া জানে, এই জন্য চীনও ইন্ডিয়ান ওশানে আধিপত্য বিস্তার করতে চায়, ভারতও চায়, এবং ইউএসের এখন দরকার হচ্ছে, ইউএসের নেক্সট রাইভাল হচ্ছে চায়না। তো চায়নাকে কন্ট্রোল করতে হলে আপনাকে মালাক্কা স্টেট কন্ট্রোল করতে হবে। এই জন্য ওর প্যাসিফিক কমান্ড ওখানে থেকে মালাক্কা স্টেটে একটা নিয়ন্ত্রণ বা মালাক্কা স্টেটে একটা আধিপত্য বিস্তার করে রাখতে। কারণ কি? কারণ আপনার হচ্ছে যে 80% চায়নার অয়েল যায় হচ্ছে মালাক্কা স্টেট দিয়ে। সো এই মালাক্কা স্টেটে যদি কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে, তাকে তেল নিতে হবে কারাকোরাম অথবা ওই যে মায়ানমারের উপর দিয়ে এখন যে আরেকটা চ্যানেল করছে সেটা দিয়ে। সেখানে চীনের যে চিপ প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডে ডমিনেট করে, এই তেল নিতে গেলে 10% প্রোডাকশন কস্ট বেড়ে যাবে এবং হি উইল ফল। চায়নার ইউএসের চায়না পলিসিতে দিস ইজ ওয়ান অফ দ্য বিগ ফ্যাক্টর, যে ড্র ডাউন দ্য র্যাপিড রাইজ অফ চায়নাস ইকোনমি। তো এইটার জন্যে তারও এখন এখানে একটা মানে শক্ত বেস দরকার। তো এইখানে এই ট্রাই পাওয়ার স্ট্রাগল যেটা, এটা চলে, যে কারণে বাংলাদেশ ইউএসের কাছেও একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, চায়নার কাছে এবং ইন্ডিয়ার কাছেও। কাজেই বললাম যে ইন্ডিয়া যদি আমরা যদি ভাবি যে না শুধু আমাদের ইন্ডিয়াকে ইকোনমিক রিলেশন তো আছেই, সেটার কারণে তো দরকার, বাট ইন্ডিয়ার কিন্তু মানে আমাদের দেশে একটা সুসম্পর্ক বা এখানে একটা তাদের একটা ভালো বেস বা যেটাই হোক সেটা দরকার আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 7 সিস্টার। এটা কিন্তু আপনি ওই যদি আপনার ওই শিলিগুড়ি করিডোর এটা কোনোভাবে ব্লক করা যায়, তাহলে কিন্তু তাকে মানে এই জোনটাতে কিন্তু তার সাপ্লাই এবং সব কিছু কিন্তু এটা ব্লকড হয়ে যাবে। এবং তার যে মিলিটারি ডেপ্লয়মেন্টগুলো এগুলো আছে, এগুলোকে সাপোর্ট করা খুবই ডিফিকাল্ট। ত্রিপুরা তো বলেছে যে তখন তারা ফেনী সেই জন্যই বাংলাদেশ ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু ইন্ডিয়া। ইন্ডিয়াকে এটা বুঝতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক রেখে এটা করতে হবে, যদি সে অন্যান্য গ্লোবাল পাওয়ার যারা তাদের ডমিনেন্স যদি। আমি রাশিদুল ইসলামের কাছে আসতে চাই যে বাংলাদেশের যে আপামর জনতা তারাও যে খুব বেশি ভারতের রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে তা কিন্তু না। এই যে ভিসা পেলে, ভিসা নিয়ে বাংলাদেশের মানুষ তো ভারতেই যায় চিকিৎসা করতে, কিন্তু ভারত ভিসা বন্ধ করে দিছে, এই জন্য বাংলাদেশের মানুষ খুব মন খারাপ করে বসে আছে, তা না তারা অন্যদিকে গিয়েছে। পেঁয়াজের বিষয়টি আপনি জানেন, ভারত ক্রমাগত এই পেঁয়াজ নিয়ে বাংলাদেশের সাথে এক ধরনের মানে আস্থা অনাস্থার খেলা খেলেছে। বাংলাদেশ এখন বাইরের থেকে পেঁয়াজ কেনা শুরু করেছে এবং তাদের কৃষকরা পেঁয়াজ ফেলে দিচ্ছে। এই জায়গাগুলো ভারত উপলব্ধি করতে পারছে কিনা? আমরা তো মার্কেট, তারা হলো বিক্রেতা এবং ক্রেতার মধ্যেকার সম্পর্কের জায়গাটায় আমি শুরুতে একটা কথা বলার চেষ্টা করছিলাম যে আপনি যে রিলেশনের যে বিষয়টা, আপনি যে মানে আমাদের রিলেশন বলতে আপনি বলছি যে যদি ইকোনমিক অ্যাসপেক্ট থেকে চিন্তা করেন, তাহলে যে ভারতের যে পেঁয়াজ উৎপাদনকারী যারা, ভারতের যে পেঁয়াজ যেসব কৃষকরা উৎপাদন করে, আমরা দেখেছি তারা বাংলাদেশে পেঁয়াজ পাঠাতে চায়, হ্যাঁ এবার দেখেছি। কিন্তু বিষয়টা হলো যে আমি যেটি বলছিলাম যে আপনি যদি উগ্রপন্থা দিয়ে আপনার মানে চিন্তা ভাবনাটা যদি উগ্রপন্থা দিয়ে যদি নিয়ন্ত্রিত হয়, আপনি বলছি যে বাংলাদেশের সাথে সম্পর্কটা কেমন হবে, সেইটা যদি উগ্রপন্থা দিয়ে নিয়ন্ত্রিত হয়, তাহলে কিন্তু আসলে আমি বলছি যে আমরা সেই একেবারে শুভবুদ্ধির জায়গায় যেতে পারবো না। এবং আমার মনে হয় ভারত ওই চক্রের মধ্যেই আছে। কারণ আমি যদি দেখি যে 5 আগস্টের পরে বাংলাদেশের সাথে দেখবেন যে একটা ক্রমান্বয়ে এক ধরনের মানে সম্পর্ক উন্নয়নের কোনো রকম আমরা ইতিবাচক কোনো উদ্যোগ আমরা ভারতের পক্ষ থেকে দেখি নাই। এবং ভারত আপনি যেটি বলছেন যে উপলব্ধি করার চেষ্টা করছে কিনা, আসলে আমরা তো গত 15 মাসে 16 মাসে সেটা দেখছি। আমি বিশ্বাস করি না তাদের বুদ্ধিমত্তা এত নিচে নেমে যাবে। তারা কি ভেতরে কি আসলে যেটা অর্থ উপদেষ্টা আজকে বললেন না, বিষয়টা হচ্ছে যে আমার যেটা মনে হয় ভারতের মধ্যে একটা হচ্ছে যে হিন্দুত্ববাদী যেটা মানে ধর্মীয় উন্মাদনা যেটি যেমন আছে, পাশাপাশি ওই যে জাতীয়তাবাদের নামে এক ধরনের উগ্র জাতীয়তাবাদ,
যেটা দেখবেন যে পাকিস্তানের ক্ষেত্রেও তারা একদম মনে করেন যে যুদ্ধ না হলেও প্লেন একটা ঘুরে আসছে বলবে যে যুদ্ধ হয়েছে মুক্ত মুখ। আমার মনে হয় বাংলাদেশকেও এক ধরনের ওই ধরনের ন্যারেটিভ তৈরি করা বা ওই ধরনের কথাবার্তা, ওই ধরনের প্রোপাগান্ডা, বিশেষ করে তাদের মিডিয়ার যে ভূমিকা, আপনি যদি দেখেন পুরো 15-16 মাসে বাংলাদেশকে নিয়ে যে ধরনের মিথ্যা একদম প্রোপাগান্ডা, আমি বলছি যে এই জিনিসগুলো আসলে ভারতের সরকার কেন এইগুলোকে মানে একটা জায়গায় আমি বলছি আমি কি ভারতকে বালখিল্য বলবো না ভারতের এই সরকারকে বালখিল্য বলবো? সরকারকে ইনএক্সপেরিয়েন্স বলবো নাকি? আমি ভারতকে ইনএক্সপেরিয়েন্স বলতে চাই না এই সরকারের বিষয়ে। তবে আমি এতটুকু বলবো যে বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের সম্পর্ক তৈরি হবে। বাংলাদেশের সঙ্গে আমরা বাংলাদেশ থেকে চাই কি, আমরা চাই ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক থাকুক। এইটা করার জন্য ইন্ডিয়ার জায়গা থেকে ভারতের সরকার বলেন, ভারতের সরকারের পর্যায়ে থেকে যা করার প্রয়োজন আমার মনে হয় ভারত সেটি করবে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক আবারও স্বাগত ইসলামী মিডিয়া পরিচিত। আমরা একদম শেষ বিরতিটা খুবই অল্প সময়ের জন্য, আমার হাতে আছে 1 মিনিট, 1.5 মিনিট। আমি একটু জগলুল হাসান আপনাকে দিয়ে শুরু করি। সেটি হলো যে 17 বছর পরে তারেক রহমান ফিরছেন। এর মধ্যে তিনি তার ভাইকে হারিয়েছেন, তার মা স্বাভাবিক থেকে অস্বাভাবিক পরিস্থিতিতে চলে গিয়েছেন, তার দলের হাজার হাজার নেতাকর্মী মৃত্যুর মুখে পড়েছে, বা সব কিছু মিলে তিনিও একটা বিশাল স্ট্রাগলের মধ্যে দিয়ে আসলেন। আপনি আপনার অবজারভেশন কি? মানুষ কিভাবে দেখছে এখন? ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের একটা টার্নিং পয়েন্ট এটা, তাই না, যে উনি ফিরে আসছেন। তো যে কথাগুলো বললেন, 17 বছর যাবৎ উনি বাইরে ছিলেন এবং উনি একটা সাফারিংয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। এখন এখানে কিন্তু উনি 17 বছর কেন থাকতে বাধ্য হলেন এই জিনিসটা নিয়ে আমরা কেউ কোশ্চেন করছি না, তাই না? যে বলা হয় যে বিভিন্ন ধরনের চুক্তি বা মুচলেকা বা শর্ত এগুলো আছে, কোন আইনে আছে যে একজন অপরাধ করলে তাকে এরকম বিদেশে নির্বাসন, এটা ব্রিটিশ আমলে ছিল, এখন কিন্তু নেই। তারপরে আপনি একজন মানুষ, যেগুলো শোনা যায়, আমি ক্লিয়ার না যে উনি রাজনীতি করতে পারবেন না, একটা গণতান্ত্রিক দেশের একজন নাগরিক হিসাবে কেন রাজনীতি করতে পারবেন না? সেই সময়ে এই শর্তগুলো কে আরোপ করেছে যদি সত্য হয়ে থাকে? এটা কি সেই কোনো গোয়েন্দা সংস্থা? এটা তো আইন বিভাগের বা তাদের হওয়া উচিত। আইন বিভাগ কি করতে পারে কিনা? না না, পারে না, বাট তাও হলেও তো এটা তার মাধ্যমে হওয়া উচিত। তাহলে এখানে একটা হেজি একটা থিং আছে, তাই না? এই জিনিসটা কিন্তু রাষ্ট্রও ক্লিয়ার করেননি এবং রাষ্ট্রের কোনো সংস্থাও এটা করেননি। যদি এটা কোনো গোয়েন্দা সংস্থার হাতে হয়ে থাকে তো যারা করেছে 111-এর সময় আগে তো তাদেরকে ডেকে এনে বিচার করা উচিত। এবং আরেকটি বিষয় আছে যে আস্তে আস্তে তার বক্তব্য প্রচারেও আদালত থেকে তো এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্রে আছে আমি জানি না। এখন উনি আসছেন তো যেহেতু রাষ্ট্র এখানে অস্পষ্ট, যখন দেয়ার ইজ সামথিং নট ক্লিয়ার, নিরাপত্তার জায়গাটাও জানতে সেটাই বললাম যে প্রথমেই বলতেছি রাষ্ট্র যেহেতু এখানে পরিষ্কারভাবে কিছু বলছে না, তো যখন গোপন বা অস্পষ্ট কিছু আছে সো দেয়ার মে বি সাম ডেঞ্জার। হ্যাঁ, যখন অস্পষ্ট কিছু থাকবে সেখান থেকে কী হবে কে জানে। আরেকটা যদি বলেন যে সাউথ এশিয়া রিজিয়ন কিন্তু পলিটিক্যাল অ্যাসাসিনেশনের সবচেয়ে হাইয়েস্ট। আপনি সেই বন্দর নায়কে, বেনিগনো একুইনো, ইন্দিরা গান্ধী সব দেখেন 75%। আবার ধরেন যে আপনার এই সরকারের প্রতি পরামর্শ কি থাকছে আপনার? সকল অর্গান সরকারের যে তাকে স্পেশাল ওই নাগরিক ইম্পর্টেন্ট নাগরিক ঘোষণা দিয়ে সরকারি যত নিরাপত্তা ব্যবস্থা আছে সেগুলো এবং দলীয় এবং রিজিওনাল এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে একটা তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশে ফিরে আসা এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যেটি যেমন বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, আমি পাশাপাশি বলবো যে আমরা কিন্তু দেখছি যে দেশে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে আমরা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু অবনতি দেখছি। আমি মনে হয় অভিভাবক সুলভ যেটা রাজনৈতিক নেতৃত্ব দরকার, সেটি তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার পরে আমরা নিশ্চয়ই তার কাছে সেটি পাবো এবং আশা করি আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং একটি নির্বাচনী পরিবেশও তৈরি হবে। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শেষ করছি আমার গণমাধ্যমের যে সহকর্মীরা পশ্চিমবঙ্গে কাজ করেন তাদের উদ্দেশ্যে কথা বলছি। আপনারা একটু গুগলে সার্চ করবেন যে এই ডেল্টা, এই বঙ্গোপসাগরের এখানে যে বদ্বীপটা, এই বদ্বীপের বিড়ালগুলো হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ
এই অ্যাবিসিনিয়ান জাত। এই বিড়ালগুলো অ্যাক্টিভ এই কারণ এই বদ্বীপে প্রচুর ধান উৎপাদন হয়, এখানে প্রচুর সাপ সৃষ্টি হয়, ইঁদুর সৃষ্টি হয়। এই কারণে বিড়ালগুলো খুবই অ্যাক্টিভ, অর্থাৎ ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে মানে রিফ্লেক্স প্রতিক্রিয়াটা বাংলাদেশের বিড়ালদের ক্ষেত্রে। এই একই নেচার বাংলাদেশের মানুষের ক্ষেত্রেও আছে। এবং আপনারা খেয়াল করবেন দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশি যুদ্ধ করে জিতেছে এবং এখনও তারা আধিপত্যবাদের পেছনে যায়নি। 1.5 বছরের মাথায় বাংলাদেশের তরুণ মানে শিশু কিশোর থেকে শুরু করে ছাত্ররা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে বন্দুকের গুলির সামনে। আপনারা একটু ভাববেন এই বিষয়টা, যে শুধুমাত্র অস্ত্র দিয়েই যুদ্ধ হয় না, স্পিরিট লাগে। আর আপনাদের সাথে যারা এই যে ওসমান হাদির মৃত্যুতে যারা বিভিন্ন রিয়াকশন দিচ্ছেন ভার্চুয়াল মিডিয়াতে, তাদের প্রতি শ্রদ্ধা থাকছে যে ভারতের মানুষরা কিন্তু বাংলাদেশের মানুষের সাথে আছে। ভারতের সরকার খুব দ্রুত বুঝতে পারবে যে বাংলাদেশ একটি সার্বভৌম দেশ এবং বাংলাদেশ উই আর স্ট্রাগলিং ফর আওয়ার সলিডারিটি। শেষ করছি ইস্পাহানি মিডিয়া 0 আওয়ার।